ইকো ফ্রেন্ডলি প্রোডাকশনে আজ আপনার জন্য প্রিন্স আশরাফের কাহিনী ঘাউল 2। ঘাউলের মতো ঘাউল 2 এর ক্ষেত্রেও সেই একই সতর্কতা। গল্পে কিছু অংশের বর্ণনা বিভৎসতার কারণে শোনার সময় খানিক অস্বস্তির উদ্রেক করতে পারে। ঘাউল গল্পে আপনারা শুনেছেন প্রেগনেন্ট লামিয়া কথা বলতে পারত তার গর্ভে থাকা সন্তান বাবটুর সাথে। বাবটুর শখ মানুষের মাংস খাওয়ার। রাতের অন্ধকারে কবর খুঁড়ে মাংস খেতে শুরু করে লামিয়া তার সন্তানের সেই শখ পূরণ করতে, বাবটুর খিদে মেটাতে। একসময় লামিয়ার স্বামী নোমান জানতে পেরে যায় এই ঘটনা। বাবটু তখন জেদ করে তার বাবার মাংস খাওয়ার। বাবটুর সেই ইচ্ছেও পূরণ করে লামিয়া। এই ঘটনা জানাজানি হয়ে গেলে মানসিক হাসপাতালে ভর্তি করা হয় প্রেগনেন্ট লামিয়াকে। সেখানেই ভূমিষ্ঠ হয় বাবটু। এক রাতে হঠাৎ চুরি হয়ে যায় সে সেই হাসপাতাল থেকেই। তারপর মা মা তুমি কোথায়? এই তো বাবটু, আমি এখানে। লামিয়া ঘুমের ঘোরে আচ্ছন্ন অবস্থায় বিড়বিড় করে নিজের মনেই বলল। তারপর পরম মমতায় পেটের উপর হাত বোলাতেই চমকে উঠল। পেট খালি। ঘুমের ওষুধের প্রভাবে আচ্ছন্নতায় থাকার পরেও তার মাতৃত্ববোধের কারণেই লামিয়া বুঝতে পারল বাবটু তার পেটে নেই। ওষুধের প্রভাব তার মাথাটাকে ঘোরের মধ্যে রাখলেও সন্তানের আকুতি যেন সেই ঘোর লাগা ভাবটাকে দূর করে দিতে চাইছে। সে বিছানা থেকে উঠে বসার চেষ্টা করতে গিয়ে একটু টোলে হাসপাতাল বেডের কিনারা ধরে সুস্থির হল। মৃদু পাওয়ারের এক ধরনের হলদেটে ফ্যাকাশে আলো জ্বলছে গোটা রুম জুড়ে। হাসপাতালের ছোট ছোট বিছানায় ঘুমের ওষুধে আচ্ছন্ন ফিমেল ওয়ার্ডের রোগীরা এই মাঝরাতে বেঘোরে ঘুমোচ্ছে। মেন্টাল হোমে মানসিক রোগ উপশমের সবচেয়ে বড় দাওয়াই হরেক রকমের ঘুমের ওষুধ। সেই ওষুধ মগজটাকে ঢিলে করে দেয়। লামিয়া উঠে দাঁড়ানোর চেষ্টা করল। নেশারুর মতো একটু ঢুলুঢুলু ভাব হলেও বাবটুর চিন্তায় পায়ের উপর ভর দিয়ে দাঁড়াল। এই ওয়ার্ডের 3 জন মহিলা রোগী কোনো না কোনো খুনের কেসের আসামি। কেউ স্বামীকে, কেউ শাশুড়ি, এমনকি কেউ নিজের সন্তানকে হত্যা করে মানসিক রোগী প্রমাণিত হয়ে এখানে আছে। তবে তাদের কারোর হাতে পায়ে কোনো বাঁধন নেই। ওয়ার্ডের বাইরে উর্দিওয়ালা বন্দুকধারী একজন মহিলা পুলিশ কনস্টেবল সারাক্ষণই ঝিমোয়। লামিয়া ওয়ার্ডের লাগোয়া একমাত্র বাথরুমে এলো। এখানকার আলোটা আরও ক্ষীণ। আয়নার পাড়া উঠে ছোপ ছোপ হয়ে আছে। চোখে মুখে ঘাড়ে জল দিয়ে আয়নার দিকে তাকিয়ে ঘাড় পর্যন্ত ববকাটের মতো চুল। হাসপাতালের ঢোলা থান কাপড়ের সাদা পোশাকের মধ্যেও নিজের ছিপছিপে শরীরটা বুঝতে পারল। এখানে যখন এসেছিল মাথা ঠান্ডা রাখতে চুল কমিয়ে দেওয়া হয়েছিল। সেই চুল উঠে এখন ঘাড়ের গোড়া ছাপিয়ে গেছে। কতদিন হয়ে গেছে লামিয়া ঠাহর করতে পারল না। দিনক্ষণ মাসের হিসেব তার কাছে নেই বলেই বাবটুর বয়সের হিসেবও সে করতে পারল না। বাবটুকে দেখার জন্য পেটের কাছের কাপড় তুলে সমান্তরালে একটা লম্বা কাটা সেলাইয়ের দাগ দেখতে পেল। বুঝতে পারল তার অসুস্থ অবস্থায় এখান থেকেই সিজারিয়ান করে বাবটুকে বের করে নেওয়া হয়েছে। এটুকু বুঝতে পারায় তার কাছে ধীরে ধীরে অনেক কিছু পরিষ্কার হয়ে যেতে লাগল। বাবটু যে তার পেটে নেই, তার সাথে নেই, তার কাছ থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে বুঝতে পারার সাথে সাথে তার মাথা পরিষ্কার হতে লাগল। আরও বুঝতে পারল মাথা পুরোপুরি পরিষ্কার রাখতে হলে ওষুধ থেকে দূরে থাকতে হবে। তাহলেই সে বাবটুকে খুঁজে পাবে। বাথরুম থেকে বেরিয়ে নিঃশব্দে পায়ে পায়ে চুপি চুপি ওয়ার্ডের বন্ধ দরজার কাছে এলো। খোলার চেষ্টা করতে গিয়েই বুঝতে পারল বাইরে থেকে বন্ধ। একটু ধাক্কাধাক্কি করতেই
দরজার ওপাশ থেকে বন্দুকের কুঁদো দিয়ে দরজার উপর আঘাতের শব্দ ভেসে এলো। লামিয়া তাড়াতাড়ি নিজের বেডে এসে শুয়ে পড়ে ঘুমের ভান করে পড়ে রইল। মহিলা পুলিশ রুমের মধ্যে এসে সবগুলো বেডের পাশে চেক করতে করতে লামিয়ার বেডের পাশে এসে দাঁড়িয়ে রইল। চোখ বন্ধ করে ঘুমের ভান করে থাকা লামিয়া কখন ঘুমিয়ে পড়ল নিজেও জানে না। চিৎকার, চেঁচামেচি, হইচই, মারামারি, ভাঙচুরের শব্দে লামিয়ার ঘুম ভেঙে গেল। সে ধরফড়িয়ে উঠে বসল। মানুষের সহজাত আদিম প্রবৃত্তিতে আত্মরক্ষার্থে লামিয়া নিজেকে গুটিয়ে নিয়ে ফিমেল ওয়ার্ড নিরাপদ নয় ভেবে বেরিয়ে যাওয়ার চেষ্টা করল। বেরোনোর আগে অবশ্য তার মাথার কাছে ছোট্ট টেবিলে থাকা ওষুধগুলো সব তুলে নিল। আজ বোধহয় ঝামেলার কারণে সিস্টাররা ওষুধ খাওয়ানোর ফুরসত পায়নি। ফিমেল ওয়ার্ডের বাইরের দরজাটা খোলা। চারিদিকে উঁকি দিয়ে কেউ পাহারায় নেই দেখে লামিয়া একটু স্বস্তি বোধ করল। মনে মনে ভাবতে লাগলো, হয়তো গণ্ডগোলের দিকেই পুলিশ কনস্টেবল বেরিয়েছে। সে চুপি চুপি দরজা দিয়ে বেরিয়ে এদিক ওদিক তাকালো। তখনই নিচতলা থেকে স্পষ্ট কাঁচ ভাঙচুরের আওয়াজ, ধরধর মারমার শুনতে পেল। লামিয়া ভয়ে তাড়াতাড়ি দোতলার প্যাসেজের একপাশে একটা খোলা রুম পেয়ে আত্মগোপনের জন্য ঢুকে পড়ল। রুমে ঢুকে কাউকে না দেখে একটু অবাক হল। কোনো একজন ডাক্তারের রুম। টেবিলের উপর চশমা রাখা, চেয়ারের পেছনে এপ্রন ঝুলছে। হয়তো ওয়াশরুমে গেছে ভেবে লামিয়া রুমের এক কোণে গুটিসুটি মেরে দাঁড়িয়ে রইল। ওয়াশরুম থেকে কেউ বের হচ্ছে না দেখে ওয়াশরুমের দরজায় ধাক্কা দিল। দরজা খোলা, ভেতরে কেউ নেই। তখনই মাথায় বুদ্ধিটা খেলে গেল। গত রাত থেকে আর কোনো ওষুধ পেটে পড়েনি বলে মাথাটা বেশ পরিষ্কার আছে। লামিয়া টেবিলের উপর থেকে চশমাটা নিজের চোখে দিল। তাতে ভারী কি ভাব বাড়বে। চেয়ারের পেছন থেকে এপ্রনটা নিয়ে গায়ে চাপালো। এখন নিজেকে কিছুটা ডাক্তার ডাক্তার লাগছে। চেয়ারের ওখানে একজোড়া বড় সাইজের নীল ফিতার বড় স্যান্ডেল দেখে পায়ে গলিয়ে নিল। বাথরুমের পরিষ্কার আয়নায় নিজেকে দেখে হাত চালিয়ে চুলগুলো ঠিক করে নিল। পালাতে গেলে একটা জিনিসের সবচেয়ে বেশি দরকার। ডাক্তারের টেবিলের ড্রয়ার খুলতেই লামিয়া জিনিসটা পেয়ে গেল। খুলে টাকার উপস্থিতি দেখে আর দেরি করল না। মানিব্যাগ সহ সব জিনিসই আলিম মানে একজন তরুণ পুরুষ ডাক্তারের। লামিয়া আত্মবিশ্বাসী ভঙ্গিতে ডাক্তারের রুম থেকে বেরিয়ে দৃপ্ত পায়ে হেঁটে দোতলা থেকে নিচে নামল। পুলিশ নিয়ন্ত্রণে নেওয়ায় তখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে। মেন্টাল ক্লিনিকের বাইরে উৎসুক জনতা ও সাংবাদিকের দলও ভিড় করে আছে। এপ্রন পরা একজন ডাক্তারকে নামতে দেখে পুলিশ ও মারমুখী জনতা পথ করে দিল। মানুষ এখনও ডাক্তারের পোশাককে সমীহ করে। ক্লিনিক থেকে বের হতে হতেই লামিয়া কানাঘুষোয় ঘটনাটা জানতে পারল। গতকাল একজন দশাশয়ী মাঝবয়সী ড্রাগ অ্যাডিক্ট মানসিক রোগীকে ক্লিনিকে ভর্তি করা হয়, যে নাকি বার কয়েক সুইসাইড অ্যাটেম্প্ট নিয়েছে। কারণ তার বউ আর একজনের সঙ্গে ভেগে গিয়েছে। লোকটা ক্লিনিকে আসার পর থেকেই অসহযোগিতা করছিল। স্টাফদের উপর চড়াও হচ্ছিল। ফলে স্টাফেরা মিলে তাকে শান্ত করার জন্য ওদের বিশেষ সাউন্ডপ্রুফ ছোট্ট রুমে নিয়ে যায় এবং অন্য রোগীদের যেভাবে শান্ত করে সেইভাবেই 5-6 জন মিলে হাত পা বেঁধে লোকটাকে পেটাতে থাকে। কিল চড় ঘুষির এক পর্যায়ে বুকের উপর উঠে দাঁড়ায় এবং তারপরেই লোকটা একেবারে চিরদিনের মতো শান্ত হয়ে পড়ে। ওরা প্রথমে স্ট্রেটস বা হার্ট অ্যাটাক বলে চালালেও ক্লিনিকের কোনো এক কর্মচারী গোটা মারপিটের ভিডিও করে তা রোগীপক্ষের কাছে পাঠিয়ে দেওয়ার পরেই রোগীপক্ষের লোকজন এসে ক্লিনিকে মারপিট ভাঙচুর শুরু করে। মালিকপক্ষের কেউ পালিয়ে গেছে, কেউ কেউ পুলিশের হাতে ধরা পড়েছে। লামিয়া ক্লিনিকের বাইরে মুক্ত হাওয়ায় শ্বাস নিতেই টিভি ক্যামেরার বুম নিয়ে এক সাংবাদিক দুম করে লামিয়াকে প্রশ্ন করে বসল, আচ্ছা,
এই রোগী মরার ঘটনার সাথে কি ডাক্তাররা জড়িত? লামিয়া পাশ কাটাতে চাইলেও কিছু একটা বলতে হবে ভেবে বলল, ডাক্তাররা মানুষকে বাঁচানোর সাথে জড়িত, মারার সাথে নয়। তারপর বেরিয়ে এসে একটা ট্যাক্সি নিল। আলিম ডাক্তারের মানিব্যাগ খুলে দেখে নিয়েছে যে টাকা আছে তা দিয়ে 2-1 দিন সে চালাতে পারবে, কিন্তু তার আগে ক্লিনিকের রোগীর পোশাক বদলাতে হবে। শপিং মলে এসে একটা দোকানে ঢুকে রেডিমেড 3 পিস কিনে ফেলল লামিয়া। বাথরুমে গিয়ে ওগুলো বদলে ক্লিনিকের পোশাকটা ওখানেই ফেলে দিল, তবে এপ্রনটা ভাঁজ করে হাতেই নিয়ে রাখল। এপ্রনে কিছুটা সুবিধে সম্মান পাওয়া যায়, কাপড়ের উপর আবরু থাকে। একটা রেস্তোরাঁয় ঢুকে দুপুরের খাবারে মাংস খেতে গিয়েই তার মানুষের মাংসের কথা মনে পড়ে গেল। তখন তার মনে হলো বাবটু বলছে, মা মা খিদে পেয়েছে, মাংস খাবো, মানুষের মাংস খাবো। বিকেল এবং সন্ধেটা শপিং মলে ঘুরে ঘুরে কাটালো লামিয়া। নারী পুরুষকে জোড়ায় জোড়ায় ঘুরতে দেখে, খেতে দেখে, সিনেপ্লেক্স থেকে বের হতে দেখে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে পড়ল নিজের অজান্তেই। নোমানের কথা মনে পড়ে গেল, আর তখনই নোমানকে খুব দেখতে ইচ্ছে করল লামিয়ার। নোমানকে কেটে টুকরো টুকরো করে মাংস খাওয়ার স্মৃতি ভেসে উঠল চোখের সামনে। এই শহরের কোনো একটা কবরস্থানে নোমানকে কবর দেওয়া হয়েছিল। বিভৎস খণ্ড বিখণ্ড লাশের টুকরো গ্রামের বাড়িতে নিয়ে আত্মীয় স্বজনের দুঃখ কষ্ট বাড়াতে চায়নি বলেই এই শহরেই এক টুকরো মাটি জুটেছিল নোমানের। সন্ধে নামার পরে লামিয়া নোমানের কবর খুঁজতে বেরিয়ে পড়ে। মেন্টাল ক্লিনিকে থাকতে পুলিশকে জিজ্ঞাসা করে নোমানের কবরের ব্যাপারে জেনে নিয়েছিল লামিয়া। কবরস্থান খুঁজে পেয়ে আস্তে আস্তে মসজিদ থেকে এসা রাজান ভেসে এলো। কবরখানার গেট খোলাই ছিল। কবর রক্ষক বয়সী চাচা সাদা এপ্রন পরা লামিয়াকে দেখে একটু ভ্যাবাচেকা খেয়ে গেল। লামিয়া নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে জানালো নোমান নামের একজনের কবরের খোঁজ সে করছে। তারপর নোমানের বিকৃত লাশের বৃত্তান্ত জানালো। চাচা সম্ভ্রমের সাথে বলল, ম্যাডাম, আপনি একটু বসেন, আমি এই খাতা খুলে দেখছি। অনেক পুরনো কবর তো, কত নাম্বারে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি একটু দেখুন, আমার খুব দরকার। লামিয়া চাচার ছোট্ট রুমের হাতলবিহীন কাঠের চেয়ারে বসল। চাচা পুরনো লেজার বুক টেনে বের করতে করতে বললেন, কাটা খণ্ড খণ্ড লাশের কবর তো বছরখানিক আগে হয়েছিল। আমার স্পষ্ট মনে আছে, পুলিশ, ডাক্তার, কত লোকজন এসেছিল। শুনেছিলাম সাহেবের বউটাই নাকি খুন করে লাশ কুটি কুটি করে মাংস খেয়ে ফেলতে শুরু করেছিল। কি যে জামানা এলো। লামিয়া একটু ভয়ে কেঁপে উঠলেও নিজেকে সামলে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ, মেন্টাল কেস, বউটাই খুন করেছিল। শুনেছি বউটা পাগল হয়ে গিয়েছে। এই তো এই তো পেয়ে গেছি। এই নেন, এইটা। চাচা লামিয়াকে কবরের নাম্বার বলতে বলতেই বাইরের থেকে এক লয়ের আরবি পড়ার শব্দ ভেসে এলো। লামিয়া ভয়ে কুঁকড়ে গিয়ে বলল, ও কিসের শব্দ চাচা, এই অসময়? কিসের আবার? মতের আবার সময় অসময় আছে নাকি? যাই দেখি কে আবার মরল। এখন আবার নতুন করে কবর খুঁড়তে হবে। একজন ডাক্তারকে কবরস্থানে দেখে লাশ বহনকারী লোকগুলো একটু ইতস্তত করতে লাগলো। এই লাশটা ঝামেলার। খুন করে লাশ গুম করে দেওয়ার মতো করেই এরা কবরে ওর লাশটা পুঁতে রাখতে এসেছে। চাচারও ওইভাবে 2 পয়সা ইনকাম হয়। লামিয়াও আর দেরি করল না, বেরিয়ে পড়ল নোমানের কবরের খোঁজে।
বিস্তৃত কবরস্থানে প্রতিটি কবরের নম্বর দেওয়া আছে। কোনোটাতে নাম ফলক এপিটাফ আছে, কোনোটাতে নেই। রাতে কবরস্থান আলোকিত রাখার জন্য দূরে দূরে কবরের সীমানা পাঁচিলের গায়ে রাতবাতি জ্বালানো আছে। তাছাড়া শহরের আলো, দূরে বিল্ডিংয়ের আবছা আলো নোমানের কবর খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হলো না। নোমানের কবরের কাছে এসে ভালোবাসার স্মৃতিকাতর হয়ে পড়ার পরিবর্তে লামিয়ার মৃত মানুষের রক্ত মাংসের তৃষ্ণা পেয়ে গেল। তার মনে হতে লাগলো বাবটুর সাথে যোগাযোগের একমাত্র যোগসূত্র মানুষের মাংস। মানুষের মাংসই তাদের মা ছেলেকে আত্মিক বন্ধনে বেঁধে রেখেছে। মানুষের মাংস পেটে পড়লেই সে বাবটুর সঙ্গে যোগাযোগ করতে পারবে, বাবটুকে খুঁজে পাবে। আর আর বাবটুকে খুঁজে পাওয়ার জন্য নোমানের মতো আরও 2-4 জনকে সে খুন করে মাংস খেতে কোনো দ্বিধা নেই তার। কিন্তু 1 বছর আগে নোমানের কবরে তো এখন বোধহয় হাড়গোড়ও নেই, রক্ত মাংস দূরে থাকুক। নোমানের কবরে নেই তো কি হয়েছে, নতুন নতুন কবরে তো আছে। একটু আগেই তো একটা কবর দিতে এসেছে। ওই তো ওরা ওখানে উজ্জ্বল আলো জেলে কবর খুঁড়ছে। লামিয়া তাড়াতাড়ি একটা পাকা কবরের 2 হাত উঁচু ইটের আড়ালে বসে নিজেকে লুকিয়ে ফেলল। মাঝে মাঝে উঁকি দিয়ে দেখতে লাগলো নতুন কবরের অগ্রগতি কত দূর। একসময় চারিদিকে সব শুনশান হয়ে গেল। আশেপাশের বিল্ডিংয়ের আলোগুলো একে একে নিভে আসতে লাগলো। লামিয়া আড়াল থেকে বেরিয়ে এলো, পায়ে পায়ে হেঁটে এলো নতুন কবরের কাছে। কিন্তু কবরের ভেতরের মানুষটাকে সে পাবে কিভাবে? চলে এলো কবর রক্ষকের ছোট্ট ঘরটার কাছে। ভেতর থেকে চাচার নাক ডাকার আওয়াজ পাওয়া যাচ্ছে। লামিয়া বাইরে থেকে চাচার ঘরের ছিটকেনি তুলে দিল, কিন্তু খালি হাতে তো কবর খুঁড়তে পারবে না। নিশ্চয়ই চাচার কাছে এখানে কোথাও কবর খোঁড়ার যন্ত্রপাতি আছে। লোকগুলো তো আর বাড়ি থেকে শাবল কোদাল নিয়ে আসেনি। একটু খুঁজতেই পেয়ে গেল চাচার রুমের লাগোয়া আর একটা স্টোর রুমের মধ্যে সব কিছু আছে। ধূপ, আগরবাতি, শাবল, খন্তা, কোদাল, এমনকি কাফনের কাপড় পর্যন্ত। লামিয়া খন্তা কোদাল নেওয়ার পাশাপাশি এক প্রস্থ কাফনের কাপড়ও নিয়ে নিল। কাপড় পরে কবরে নামলে নিজের কাপড়ে মাটি দাগ লাগবে না। লামিয়া এপ্রনটা খুলে সদ্য খোঁড়া কবরের এক পাশে রেখে দিল। তারপর সাদা কাফনের কাপড়টা সালোয়ার কামিজের উপর শাড়ির মতো করে পেঁচিয়ে নিয়ে কবর খুঁড়তে লাগলো। দূর থেকে চাঁদের আলোয় এই দৃশ্যটা ভৌতিক দৃশ্যের মতোই মনে হবে। কাফনে মোড়া লাশ নিজের জন্য কবর খুঁড়ছে। কবর খুঁড়ে নামা এবং লাশের গা থেকে মাংস কেটে খাওয়ার পূর্ব অভিজ্ঞতায় এবারে আর লামিয়ার খুব বেশি বেগ পেতে হলো না। নিজে পেট পুড়ে মৃত মানুষের রক্ত মাংস ভক্ষণ করে পেটটা যখন অজগর সাপের মতো হাইঢাই করছে, তখনই তার মনে হলো বাবটু মাংস খেতে ভালোবাসে, মাংসের জন্য ছটফট করে। আগে পেটে থাকতো, মাংস খেতে চাইতো, এখন বছরখানেক বড় হয়ে গেছে, নিজের মুখেই খেতে পারবে। হ্যাঁ, পারবে তো, পারবে। উপহার হিসেবে মানুষের মাংসের চেয়ে উপাদেয় আর কিচ্ছু হয় না।
লরি চালক জব্বার মিয়া মাল ডেলিভারি দিয়ে ফিরতি পথে ডেরায় ফিরছিল। সারা রাত লরি চালানোর কারণে চোখ জোড়া ঘুমে ঢুলুঢুলু। এখনো সকালের আলো ভালো মতো ফোটেনি। পাশে তার সাগরেদ ওসমান ছোকরা ঝিমোচ্ছে। ওর হাতেও স্টিয়ারিং ছেড়ে দিতে ভরসা হয় না। কোন খানাখন্দে মেরে দিয়ে বসে থাকবে, তার চেয়ে বাকিটা পথ নিজেই চালানো যাক। কবরখানা ছাড়িয়ে সামনে আসতেই ভোরের আলো ফোটার আগের মুহূর্তে আবছায়া মতোই দেখতে পেল সাদা পোশাক পরা একজন নারী রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। প্রথমে ভূত ভাবলেও কবরখানার থেকে উঠে আসা ভূত যদি নারীও হয়, তার জন্য পুরুষরা একটু হলেও দাঁড়াবে। জব্বার মিয়াও তার ব্যতিক্রম নয়। লরিটা একটুখানি এগিয়ে গেলেও সে আবার পিছিয়ে এনে সাদা কাপড় পরা মহিলার পাশে এসে গাড়ির গতি কমিয়ে পাশের গ্লাস নামিয়ে মুখ বাড়িয়ে দিল। যদি সত্যিকারের ভূত হয় তাহলে স্পিড বাড়িয়ে পগার পার, আর মেয়ে মানুষ হলে একটা চান্স নিতে দোষ কি? জব্বার মিয়ার ঘুম ঘুম ভাব চটে গেছে। শরীরের ভেতরের শরীর চনমনে হয়ে উঠেছে। সে ভালো করে তাকিয়ে দেখল, কোনো ভূত পেতনি নয়, জলজান্ত মানুষ। ডাক্তারের মতো গায়ে সাদা পোশাক পরা বলেই ভূতের মতো মনে হয়েছিল। হাতের সাদা কাপড়ের পুঁটুলির মধ্যে কিছু একটা ধরে আছে। জব্বার মিয়া গলা বাড়িয়ে যথাসম্ভব ভদ্র গলায় বলল, এই যে ম্যাডাম আপা, এইখানে দাঁড়িয়ে আছেন কেন? জায়গাটা ভালো না, কোথায় যাইবেন? লামিয়াও হাতের মধ্যে মাংসের পুঁটুলিটা চেপে ধরে চেঁচিয়ে বলল, এখানে আশেপাশে কোথাও জিন সাধকের আস্তানা আছে? সেইখানে যাব, পথ হারিয়ে ফেলেছি। ভাবছি সকাল হলে লোকজনের কাছে জিজ্ঞাসা করব। সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। জিন সাধকের আস্তানা কোথায় জব্বার মিয়া জানে না, তবে এরকম সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না ভেবেই সে বলল, আমরা তো ওই দিয়েই যাচ্ছি আপা, আপনি চাইলে আমাদের লরির পেছনে উঠতে পারেন, ফাঁকাই আছে। লামিয়া ইতস্তত করার ভাব করল। আপনারা ঠিক জিন সাধকের ওখানে নিয়ে যাবেন তো? তাইলে আর বলছি কি, আমি আগেও গেছি। বড় কাজের মানুষ, ডজন খানেক জিন পোষেন, তারাই তো সব সংবাদ নিয়ে আসে। জব্বার মিয়া বানিয়ে বানিয়ে বলল কথাগুলো। ওদের কথোপকথনে ঘুম ভেঙে গেছে সাগরেদ ওসমানের। ব্যাপার বুঝে সেও বলল, উঠেন আপা, উঠে পড়েন, একেবারে জিনের দেশে যাবেন। ওসমান ড্রাইভারের পাশ থেকে নেমে লরির পেছনের দিকের দরজা খুলে ধরল। আসেন আপা, আসেন, একটু উঁচা ধরতে হইব। দেন ওই পুটলিটা আমার হাতে দেন, আর 2 হাত দিয়া ধইরা ওঠেন। আসেন। লরির ভেতরটা বেশ পরিষ্কার। কাগজের কার্টুন জাতীয় জিনিস টানাটানি করা হয়, সেরকমই একটা ভাঁজ করা কার্টুনের উপর বসে পড়ল লামিয়া। তারপর পুঁটুলির জন্য ওসমানের দিকে হাত বাড়িয়ে দিল। ওসমান নরম নরম ভেজা জিনিসটা লামিয়ার হাতে দিতে দিতে জিজ্ঞেস করল, জিনিসটা কি আপা? লরির দরজা বন্ধ হওয়ার আগে লামিয়া বিড়বিড় করে বলে উঠল, মাংস, মৃত মানুষের মাংস। ওসমান জব্বার মিয়ার পাশে আসতেই দুজনের চোখ এবং মুখে অশ্লীল হাসি ফুটে উঠল। জব্বার স্টিয়ারিং ওসমানের হাতে দিয়ে বলল, শোন, আমি পিছনে উঠার পর যাই হোক না কেন, তুই গাড়ির স্টার্ট বন্ধ করবি না, তা নাইলেই বিপদ। আপনার পরে কিন্তু আমি ওস্তাদ। লরি চলতে শুরু করতেই জব্বারের আর তর্সই ছিল না। তাছাড়া এই পথটা নির্জন আছে,
কাম শেষ হলে রাস্তার পাশে ফেলে রেখে যাওয়া যাবে, কেউ দেখবে না। আর বেশি দেরি করলে সকাল হতে শুরু করবে, রাস্তায় লোক চলাচল বাড়বে। জব্বার মিয়া ড্রাইভারের সিটের পেছনের বিশেষ ছোট্ট দরজা দিয়ে শরীর গলিয়ে ভেতরে ঢুকতেই তার কেমন যেন একটা অন্যরকম লাগলো। লরির ভেতরটা অন্ধকার, শুধু ড্রাইভার সিটের পেছনের ফাঁকাটা দিয়ে এক চিলতে আলো এসে পড়ছে। আর তাতেই মনে হলো শরীর এক কোণে বসে কি যেন খাচ্ছে। কেমন একটা বিদঘুটে গন্ধ আসছে লরির ভেতরটা থেকে। গন্ধ উপেক্ষা করে শরীরের তাড়নায় জব্বার মিয়া উবু হয়ে হেঁটে অতর্কিতে ঝাঁপিয়ে পড়ল লামিয়ার উপর। এবং যে তাড়নায় সে ঝাঁপিয়ে পড়েছিল তা মুহূর্তে নিয়ে গেল। কোনো লাশকে জাপটে ধরলে যে অনুভূতি হয়, সেই রকমই অনুভূতি হতে লাগলো জব্বার মিয়ার। লামিয়ার মুখ থেকে পচা মাংসের গন্ধ ভক করে লাগলো জব্বার মিয়ার নাকে। গন্ধ উপেক্ষা করেও সে চেষ্টা চালিয়ে যেতে চাইলে তখনই মনে হলো শিয়াল কুকুর হায়নার মতো তীক্ষ্ণ দাঁত বসে যাচ্ছে তার শরীরে। সে চিৎকার দিতে চাইল কিন্তু পারল না। ততক্ষণে তার কণ্ঠনালীতে দাঁত বসিয়ে দিয়েছে লামিয়া। অনেক কষ্টে কোনো মতে নিজেকে ছাড়াতে পারলেও লামিয়ার হাত থেকে রেহাই পেল না। আর্তচিৎকারের জন্য মুখ হাঁ করতেই মুখের ভেতরে এক টুকরো পচা মাংস ভরে দিয়ে লামিয়া হিসিসে গলায় বলল, মানুষের মাংস খা খা। প্রায় মৃত অবস্থায় মুখে জোর করে কিছু ঢোকানোর চেষ্টা করলে যেমন শব্দ হয় তেমনি শব্দ করল। শরীরের ভেতরের ছটফটানি অদক্ষ হাতে স্টিয়ারিং ধরা সাগরেদও টের পাচ্ছিল। ওস্তাদ মজা নিচ্ছে বুঝতে পেরে সেও ভেতরে ভেতরে তাতিয়েছিল। এত হুটোপুটি হচ্ছে কেন দেখতেই সে স্টিয়ারিং হাতে ধরে পেছনে ফিরে লরির ভেতর তাকিয়ে হতভম্ব হয়ে গেল। চলন্ত লরির পেছনের দরজা দিয়ে গুলির মতো তীব্র বেগে লরি থেকে ঝাঁপিয়ে পড়ছিল উস্তাদ। আর মুখে রক্ত মাংস চিবোতে চিবোতে এদিকে ফিরে তাকিয়ে আছে কবর থেকে উঠে আসা রমণী। ওসমানের হাতের স্টিয়ারিং শিথিল হয়ে এলো। লরি গিয়ে ধাক্কা খেল রাস্তার পাশের গাছের গুঁড়িতে। জিন সাধক অবাক চোখে লামিয়ার দিকে তাকিয়ে উৎসুক কণ্ঠে বললেন, তুমি আমার খোঁজ কিভাবে পেলে? জিন সাধকের জিনের মাধ্যমে দিন দুনিয়ার সব খবর গোচরে থাকলেও এই সন্তানহারা পাগলিনী মায়ের তার কাছে আগমনের খবর বিন্দু বিসর্গেও জানতে পারেননি। তখনই তার মনে সন্দেহ হতে থাকে, তার সামনে হাঁটু গেড়ে বসা এই মেয়েটা কি সত্যিকারের মানুষ? মেয়েটার পুঁটুলি থেকে পচা মাংসের গন্ধ তার নাকে আসছে। এরকম পচা মাংসের খাবার কেবলমাত্র ঘুল জিনেরাই খেয়ে থাকে। ইবলিস শয়তানের বংশধর এই ঘুল জিনেরা কবরস্থানে আর মরুভূমিতে ঘোরাঘুরি করে, কবর খুঁড়ে মানুষের মাংস খেয়ে জীবন ধারণ করে, রূপ বদল করতে পারে, হায়না বা অন্যান্য মাংসাশী প্রাণীর রূপ নিতে পারে। লামিয়া মাংসের পুঁটুলিটা কাফনের কাপড়ে জড়ানো অবস্থায় একপাশে সরিয়ে রেখে মাথা নিচু করেই বলল, আমি ঠিক জানি না হুজুর, কিভাবে পথ চিনে এলাম বলতে পারবো না। বলতে পারেন অনেকটা উদ্ভ্রান্তের মধ্যে খুঁজতে খুঁজতে সন্তানের টানে চলে এসেছি। তবে আমার বারবার মনে হচ্ছিল
আমার ভেতরে আরেকজন বাস করছে। সেই আমাকে পথ চিনিয়ে নিয়ে এসেছে। সেই আমিটা যে কে তা বলতে পারবো না হুজুর। জিন সাধক ভেতর বাড়ি থেকে একজন খেদমতগার মহিলাকে নিয়ে এলেন। শোনো, তোমার এই আপাকে ভেতরে নিয়ে যাও, গোসল সেরে পরিষ্কার হয়ে নিতে বলো, আর তোমাদের কারোর পরিষ্কার কাপড় ওকে পরতে দাও। আমি এই ফাঁকে একটু ধ্যানে বসে জিন হাজির করি, আমার ঘরে যেন কেউ না আসে। তারপর জিন সাধক লামিয়ার দিকে তাকিয়ে খানিকটা আদেশের সুরে বললেন, যাও, ভেতরে গিয়ে পরিচ্ছন্ন হয়ে আসো, তোমাকে নিয়ে সাধনায় বসতে হবে। তোমার সন্তান কোথায় আছে তোমার সাহায্য ছাড়া কোনোভাবেই খুঁজে বের করা সম্ভব নয়। জিন তোমাকে হয়তো পথ দেখিয়ে নিয়ে যেতে পারবে, কিন্তু সেখানে তোমাকেই যেতে হবে একা। খেদমতগারের সাথে লামিয়া ভেতর বাড়ি গেলে জিন সাধক ঘরে ঢুকে জিন সাধনায় মগ্ন হলেন। তার দুই পোষা জিন হুকুমত আর কায়নাতকে হাজির করলেন। হুকুমত কোনো হুকুম দিলে সেটা পালন করে, আর কায়নাত গোটা দুনিয়া খুঁজে কাঙ্ক্ষিত বস্তু বা খবর খুঁজে বের করে। দুই জিন হাজির হয়েই বলল, হুজুর, এ ঘরে আর এক জিন এসেছিল। আমরা জিনের গন্ধ পাচ্ছি, মানুষের পচা মাংসের গন্ধ পাচ্ছি। হুজুর, বলুন বলুন কে এসেছে? জিন সাধক চমকে উঠলেন। যে ধারণা করেছিলেন মেয়েটার মধ্যে ঢুকে ঘুল জিন আশ্রয় নিয়েছে, ঘুল জিনই মেয়েটাকে পথ দেখিয়ে তার কাছে এনেছে। ঘুল জিনি মেয়েটাকে কবর খুঁড়ে পচা মাংস খেতে বাধ্য করেছে। তিনি ইচ্ছে করলেই মেয়েটার মধ্যে থেকে ঘুল জিনটাকে বিতাড়িত করতে পারেন, কিন্তু তাতে মেয়েটা তার সন্তানকে আর কখনোই খুঁজে পাবে না। কারণ যতদূর মনে হয় মেয়েটার সন্তানও ঘুল জিন বা ঘুল জিনের কবলে, যে কারণে মেয়েটা পুঁটুলিতে করে মৃত মাংস নিয়ে চলেছে আপন সন্তানকে খাওয়াবে বলে। মায়েরা যেখানে যে অবস্থাতেই থাকুক, আগে সন্তানের খাবারের যোগান নিয়ে ভাবে। জিন সাধক ভাব ধরে বললেন, যে এসেছে তার সাথেই এখন তোমাদের দুজনকে তার ছেলেকে খুঁজতে যেতে হবে। তোমরা তৈরি থাকো, শুধু পথ দেখিয়ে নিয়ে যাবে, কোনো দায়িত্ব নেবে না। ওখানে যাই ঘটুক তাতে নাক গলাবে না। কাজ শেষে সোজা ডেরায় ফিরে আসবে, ঠিক আছে? দুই জিনই বাধ্য ছাত্রের মতো একসাথে বলল, লামিয়া গোসল সেরে নতুন এক সেট সালোয়ার কামিজ পরে এলেও ওর হাতের কাফনে মোড়া পুঁটুলিটা তখনও ধরা। জিন সাধক জানেন বলে লাভ নেই, অভুক্ত ক্ষুধার্ত ছেলের জন্য মা খাবার নিয়ে যাবেই। একটু বসো, তোমার ছেলেকে খুঁজে বের করতে জিন পাঠিয়েছি। ওরা সন্ধান পেলেই তুমি নিজেই খুঁজে বের করতে পারবে। তোমার নিজের ভেতরে যে সত্তা আছে সেটাই পথ দেখিয়ে নিয়ে যাবে তোমাকে। জিন সাধক আর লামিয়াকে ওর ভেতরে বাস করা ঘুল জিনের কথা খুলে বললেন না। এও বললেন না যে ওর সন্তানও সেই সমগোত্রীয় হতে পারে। শুধু জিজ্ঞেস করলেন, তোমার ছেলে হারিয়ে গেল কিভাবে তা আমাকে খুলে বলো, একদম প্রথম থেকেই বলবে। আমাদের হাতে এখন অনেক সময়। দুই জিনকে আমি পাঠিয়েছি, তারা খুঁজে এসে আমাকে সংকেত দিলেই তোমাকে জানিয়ে দিতে পারবো। তুমি বলো এখন। লামিয়া ঘাড় নামিয়ে সায় দিল। তারপর ধীরে ধীরে নোমানের সাথে তার প্রেম, বিয়ে এবং বিয়ের 8 বছর পেরিয়ে গেলেও সন্তান না হওয়া নিয়ে বলতে শুরু করল। সন্তানের প্রত্যাশায় ডাক্তার, কবিরাজ, হিল্লি দিল্লি করে শেষে এক তান্ত্রিকের শরণাপন্ন হয়েছিল তারা, সে কথাও বলল।
জিন সাধক কথার মাঝখানে বাধা দিয়ে বললেন, সেই তান্ত্রিকের সম্বন্ধে তুমি কিছু বলতে পারবে? সে কি করেছিল, কি হয়েছিল, বা সে কে? লামিয়া দুদিকে মাথা নাড়ল। তখন আমি একটা ঘোরের মধ্যে ছিলাম। তান্ত্রিকের সম্বন্ধে তেমন কিছু মনে নেই আমার। শুধু এইটুকু বলতে পারি, তান্ত্রিক ওখান থেকে আসার পর থেকে, তান্ত্রিকের দেওয়া দেওয়াই খাওয়ার পরে আমি কনসিভ করি। বাপটু পেটে আসে। নোমান বেঁচে থাকলে তান্ত্রিকের ব্যাপারে নোমানই সবচেয়ে বেশি ভালো বলতে পারতো, কারণ সব দৌড়ঝাঁপ তো ওই করেছিল। লামিয়া তারপর বাবটুর তাড়নায় কবর খুঁড়ে মৃত মানুষের মাংস খাওয়া এবং মাংসের চাহিদার কারণে নোমানকে কিভাবে খুন করে মাংস খেয়েছিল সেই নৃশংসতার বর্ণনা দিল। পুলিশের ধারণা তার মাথা খারাপ হয়ে গিয়েছিল, সেজন্য তারা তাকে মেন্টাল ক্লিনিকে ভর্তি করে। ওখানেই তার বাবটু জন্মায়। আত্মীয় স্বজনরা বাবটুকে নিতে এসেছিল, কিন্তু সে বাবটুকে এক মুহূর্তের জন্যও কাছছাড়া করতে চায়নি। তাহলে বাবটু হারিয়ে গেল কিভাবে? হারিয়ে যায়নি তো, আমার কাছ থেকে চুরি করে নিয়ে গিয়েছে। আমাকে জোর করে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর নিয়ে গিয়েছে। তুমি আর কোনো সন্ধান পাওনি তার? তোমার আত্মীয় স্বজন বাবটুর খোঁজ করেনি? নোমানকে মেরে ফেলার পর এমনিতেই আমি সবার কাছে পরিত্যক্তা হয়ে যাই। তারপর বাবটু হারানোয় আমাদের পরিবার থেকে মিসিং কেস হয়েছিল। পুলিশও দায়সারা গোছের ভাবে কিছু একটা খুঁজেই হাল ছেড়ে দিয়েছে। হাসপাতাল থেকে প্রতিদিনই কত কত শিশু চুরি হয়। নিঃসন্তান দম্পতির জন্য সন্তান চুরি করে নিয়ে যাওয়া নাকি খুব কমন ব্যাপার। তার মানে তুমি বলতে চাইছো কেউ টাকার লোভে তোমার বাবটুকে চুরি করে নিয়ে গেছে? না, যে চুরি করেছে সে টাকার লোভে করেনি, অন্য কোনো উদ্দেশ্যে করেছে। আচ্ছা, তা তুমি অত নিশ্চিত হচ্ছ কিভাবে? কারণ বাবটু চুরির ঘটনা মেন্টাল হাসপাতালে সিসি ক্যামেরা ধরা পড়েছিল। সেখানে মাথায় হুডি দিয়ে ঢাকা আলখাল্লা পড়া একজন দীর্ঘদেহী পুরুষ মানুষ বাবটুকে কোলে করে চুরি করে নিয়ে যায়। ওই সময় বাবটুকে হারানোয় আমার মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গিয়েছিল। তাছাড়া কড়া ডোজের ঘুমের ওষুধে মাথা ঠিকমতো কাজও করতো না আমার। পরে একটু সুস্থ হলে পুলিশ আমাকে সিসি ক্যামেরায় ভিডিও দেখায়। তাতে ওই সময় ওই লম্বা পুরুষ মানুষটিকে দেখে ঠিকঠাক ঠাহর করতে পারিনি আমি। কিন্তু গতকাল থেকে আমার মাথার মধ্যে কেউ একজন জানিয়ে দিচ্ছে ওই লোকটাই সেই তান্ত্রিক যে আমার বাপটুর ব্যাপারে সব খবরই রাখতো। এমনকি যখন আমার সিজারিয়ান হয় তখনও তান্ত্রিকই ওই ক্লিনিকে ঘোরাফেরা করেছে। মাঝখানে একটা ছোট্ট প্রশ্ন করি, ওইটুকু জানলেই সব বুঝে যাব, আর কিছু জানার থাকবে না। সন্তান ধারণের জন্য তান্ত্রিক তোমাকে খাওয়ার জন্য যা দিয়েছিল সে জিনিসটা কি ছিল, বা কেমন ছিল, আর কতদিনই বা খেতে হয়েছিল সেটা? জিনিসটা যে কি তা ঠিক বলে বোঝানো যাবে না। বলেছিল এক জাতীয় গাছের শিকড় বাকড়, পাতার রস দিয়ে বেটে দেওয়া। তবু আমার স্পষ্ট মনে আছে ওর মধ্যে আমি কেমন যেন মাংস গন্ধ পেতাম। না না, শুধু গন্ধই নয়, মাংসের স্বাদও পেতাম। তুমি ঠিকই ধারণা করেছ। বাবটুকে ওই তান্ত্রিকই চুরি করে নিয়ে গেছে, আর নিয়ে গেছে নিজের কাজে। গর্ভধারণের জন্য তুমি যা খেতে তার মধ্যে একটা অদ্ভুত উপাদান ছিল। কি উপাদান? কবর খুঁড়ে বের করা মৃত মানুষের মাংস। তান্ত্রিকের আস্তানা খুঁজে পেয়েছে জিনেরা। তান্ত্রিকের আস্তানা শুনলে যেরকম কোনো বন জঙ্গল বা নদী তীরের শ্মশানঘাটের কথা মনে হয়, এই তান্ত্রিকের আস্তানা ঠিক তেমন নয়। মফস্বল শহরের মধ্যে গাছপালা ঘেরা এক পুরনো বাড়িতেই তার আস্তানা।
লামিয়া তান্ত্রিকের বাড়ির গেটে দাঁড়িয়ে জোরে শব্দ করতেই আধবুড়ি সাদা শাড়ি পরা মহিলা বেশ আন্তরিক ভঙ্গিতেই বলল, এসো বাছা, আসতে কোনো অসুবিধে হয়নি তো? তা বাচ্চা কাচ্চা হয় না কতদিন ধরে, তার জন্যই এসেছো তো? লামিয়া ভ্যাবাচাকা খেয়ে গেল। কোনো মতে নিজেকে সামলে নিয়ে আমতা আমতা করে মাথা ঝুঁকিয়ে বলল, হ্যাঁ, বাচ্চার জন্য এসেছি। ওই জন্যই সবাই আসে, কেউ খালি হাতে মানে খালি পেটে ফিরে যায় না। এসো, আমার সাথে এসো। লামিয়ার নাম আর ঠিকানা লিখে নিয়ে আধবুড়ি মহিলা পথ দেখিয়ে লামিয়াকে ভেতর বাড়ি নিয়ে গেল। বাড়িটা বেশ পুরনো বাড়ি, অনেকটা পুরনো জমিদার বাড়ির মতো, থাম খিলানওয়ালা বাড়ি। আধবুড়ি মহিলা লামিয়াকে এক জৌলুসহীন দৌলুজ ঘরে বসিয়ে রেখে বলল, বসো, সময় হলেই তোমায় ডাকা হবে। বলে সেই যে ভেতর বাড়িতে গিয়েছে আর ফেরার নাম নেই। বসে থাকতে থাকতে তিতি বিরক্ত হয়ে এবং হাতের মধ্যের মাংসের পুটুলি আরও তীব্র পচা গন্ধ ছড়াতে শুরু করায় লামিয়া আর বসে থাকতে পারল না। ইতিউতি তাকিয়ে উঠে পড়ল, পায়ে পায়ে হেঁটে ঢুকে পড়ল বাড়ির মধ্যে। বাড়িতে খুব স্বল্প পাওয়ারের এক ধরনের আবছা আলো জ্বলছে, তবে তাতে কোথায় কি আছে দেখতে খুব একটা অসুবিধে হচ্ছে না। কোন দিকে যাবে লামিয়া বুঝতে পারছিল না। একটুখানি দরজা খোলা একটা রুম দেখতে পেয়ে সে দরজা দিয়ে উঁকি দিল। রুমের মধ্যে একটা টেবিলের উপর স্ট্যান্ডে হলদেটে আলোয় মোমবাতি জ্বলছে। তার লাগোয়া বিছানায় চিত্রার্পিতের মতো শুয়ে আছেন একজন। তান্ত্রিক হতে পারে ভেবে লামিয়া রুমের মধ্যে ঢুকে পড়ল। লামিয়া ঢুকে পড়ার শব্দেই হোক বা পচা মাংসের গন্ধেই হোক, মৃত মানুষের মতো শুয়ে থাকা বয়স্ক লোকটা জেগে উঠে মাথা তুলে মোমবাতির আলোয় লামিয়াকে দেখতে লাগল। আর অতি বৃদ্ধ লোকটাকে দেখে ভয়ে লামিয়ার বুক কেঁপে উঠল। মাথা ভর্তি সাদা চুলের নিচে জোড়া ভুরু লোকটার একটা চোখ অন্ধ, আর অন্য খোলা চোখের দৃষ্টিও ঘোলাটে। লোকটা তার দিকে হাত বাড়িয়ে দিলে লামিয়া দেখতে পেল জীর্ণ শীর্ণ লৌলচর্ম হাতটাতে যেন কোনো প্রাণ নেই। সেই প্রাণহীন হাতটা লামিয়ার হাতে ধরা মাংসের পুঁটুলিটা ধরে ফেলে চকচকে এক চোখে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে বৃদ্ধ লোকটা ফোঁ দিয়ে মোমবাতি নিভিয়ে দিল। মাংসের পুঁটুলিতে টান পড়তেই লামিয়া যেন সম্বিত ফিরে পেল। এক ঝটকায় লোকটার হাত থেকে মাংসের পুঁটুলিটা ছিনিয়ে নিয়ে কোনো দিকে ভ্রুক্ষেপ না করে রুম থেকে পিছিয়ে বেরিয়ে এলো। পিছুতে পিছুতে কোনো একজন মানুষ বা শরীরই কিছুর সঙ্গে ধাক্কা খেল। লামিয়া ভয় পেয়ে পেছনের দিকে ফিরে তাকানোর চেষ্টা করতেই একটি পরিচিত গলা যেন শুনতে পেল। বাবটুর জন্মের আগে এই গলা সে শুনেছিল। ভয় পাচ্ছিস কেন? ভয়ের কি আছে? এখন আর কবর খুঁড়ে খেতে পারে না বলে শুয়ে বসে থাকে। তোর কাছে মাংসের গন্ধ পেয়ে জন্মনে হয়ে উঠেছে, না হলে মরার মতন পড়ে থাকে। আমাদেরকেই মাংস এনে দিতে হয়। ক্ষণক্ষণে এক খেয়ে এক লয়ের গলা ভেসে এলো পেছন থেকে। লামিয়া পেছন ফিরে তাকালো। বিশাল ঘরের মধ্যের মৃদু আলোয় লোকটাকে চিনতে পারল সে। সেই ক্ষয়ে আসা লম্বা চেহারা, অন্ধকার জগতে থাকতে থাকতে গায়ের রং আগের চেয়ে আরও ফ্যাকাশে হয়ে আছে। কালো আলখাল্লা পড়ে থাকলেও শুকনো প্যাকাটি দড়ির মতো পাকানো শরীর, গর্তে বসে যাওয়া কুচকুচে কালো চোখ দুটো যেন সীমাহীন গভীরতা। দুই ভুরুর মাঝ থেকে চওড়া কপালের ওপর পর্যন্ত লম্বা করে সিঁদুর রঙের রাঙানো, মাথার চুলগুলো কালো ফেট্রিট দিয়ে বাঁধা। তার বাবটুকে চুরি করে নিয়ে যাওয়া তান্ত্রিক।
লামিয়া কোনো মতে ঠোঁক চিপে ধাতস্থ হয়ে নিল। তারপরেই মায়ের রূপে ফিরে এলো। কিছু কিছু আদি মৌলিক শক্তি আছে, মাতৃত্ব তার মধ্যে অন্যতম। মাতৃত্ব স্থান কাল পাত্র ভেদে আলাদা আলাদা হলেও তার শক্তি সব সময় একরকম রয়ে গেছে। মায়ের ভালোবাসার কোনো তুলনা নেই, তাই পৃথিবীর কোনো শক্তিকে সে ভয় পায় না, কোনো আইন মানে না। কেউ পথ আগলে দাঁড়ালেও সব বাধাকে পায়ে ঠেলে সন্তানের কাছে এগিয়ে যায়। দৃঢ় কণ্ঠে বলল, আমার ছেলে কোথায়? তান্ত্রিক স্বভাব সুলভ ভঙ্গিতে হাত উঁচিয়ে বলল, অত অধৈর্য হোস নে। এতটা পথ বাড়ি দিয়ে ছেলের খোঁজে এসেছিস, তাকে ভাবি সে আছে এখানে, খুব ভালোভাবেই আছে। বেশ নাদুস নদুস হয়ে বেড়ে উঠেছে। আয় আমার সাথে আয়। তান্ত্রিক লামিয়াকে ইশারা করল। লামিয়ার মাথায় তখন শুধু বাবটুর চিন্তা, আগে পিছে চিন্তা করল না। পুঁটুলিটা হাতে ধরে তান্ত্রিকের পিছু পিছু বড় ঘর ছাড়িয়ে এগোতে লাগলো। হঠাৎ তান্ত্রিক পিছু ফিরে হাত বাড়িয়ে দিয়ে বললেন, দে ওটা আমার কাছে দে, ওর কাছে থাকলে সবাই গিড়ে গুড়ে নিতে চাইবে। লামিয়া অবাক গলায় বলল, কারা কেড়ে করে নেবে? কেন, একটু আগে ওই ঘরে যে নিচ্ছিল ঘাউলেরা। এখানে সব ঘাউলদের বাস। লামিয়া এই শব্দটা আগেও শুনেছে, নোমানের মুখে শুনেছে, মানসিক ডাক্তারদের মুখে শুনেছে, জিন সাধকের কাছেও শুনেছে। একটু আগের লোকটা তার মাংসের পুঁটুলি ধরে টানাটানি করছিল। তান্ত্রিক বলছে লোকটা ঘাউল, আবার বলছে লোকটা তার মতো, অর্থাৎ তার মতো কবরের মৃত মানুষের মাংস খেতে চায়। তার মানে সেও ঘাউল। সে বাবটুর জন্য মানুষের মাংস নিয়ে এসেছে, কারণ বাবটুও মানুষের মাংস খেতে পছন্দ করে। তার মানে বাবটুও ঘাউল। এসব হচ্ছেটা কি? কি হচ্ছে কি এসব? লামিয়ার শির দ্বারা বেয়ে একটা হিম স্রোত বয়ে গেল। সে থমকে দাঁড়িয়ে পড়ল। কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? আয়, তোর ছেলের কাছে আয়। তান্ত্রিক যেন মন্ত্র পড়া সুরে তাকে আহ্বান করছে। লামিয়াও মন্ত্রমুগ্ধের মতো তান্ত্রিকের পিছু পিছু এগোতে লাগলো। সে যেন চিন্তা ভাবনা করার শক্তি হারিয়েছে। সে নিজে ঘাউল, যে কারণে সে তার স্বামীকে খুন করে টুকরো টুকরো করে কেটে খেয়ে ফেলেছে। তার সন্তানও ঘাউল, তার মানে সেও বড় হয়ে তার মতো খুনি হয়ে উঠবে। তান্ত্রিকের পিছু পিছু বড় ফাঁকা কক্ষ ছাড়িয়ে লামিয়া পেছনের একটা জায়গায় এসে তার মনে হলো এ যেন এক অন্য জগতে এসে পড়েছে। সাধারণ দুনিয়ার সাথে এর যেন তেমন কোনো যোগসাজশ নেই। একটা পারিবারিক কবরস্থানের মতো জায়গা। পরিত্যক্ত জমিদার বাড়ির পেছনের দিকের বাগানের অংশ ছিল জায়গাটা। এই অংশটাই জংলা মতো হয়ে উঠেছে এবং তার মধ্যেই উঁচু উঁচু ঢিবি মতো কয়েকটা কবর দেখা যাচ্ছে। লামিয়ার থাকতে না পেরে অধৈর্য স্বরে বলল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তোর বাপটুর কাছে। কোথায় বাপটু? এটা তো কবরখানার মতো দেখতে একটা জায়গা। লামিয়া অবাধ্যের মতো দাঁড়িয়ে পড়ল। ওই কবরখানাতেই তো তোর ছেলে আছে রে। লামিয়া আতঙ্কে কেঁপে উঠল। কবরখানায় আছে মানে কি? মানুষ একমাত্র মৃত হওয়ার পরে কবরখানায় যায়। লামিয়া এগোতে থাকা তান্ত্রিকের কালো আলখাল্লা খামচে ধরল, তীব্র গলায় বলল, বাপটু কোথায়?
বললাম তো, কবরখানায়। এত অধৈর্য হস কেন? আহলদের অত অধৈর্য হলে চলে? রাতের পর রাত জেগে আমরা একটা কবরের সন্ধান করি, কবর খুঁড়ে মাংস খাই। আমাদের ধৈর্য হারা হলে চলে না। এসব কথা লামিয়ার অসহ্য লাগছিল। সে তান্ত্রিককে দাঁড় করিয়ে বলল, কবরখানায় মানে কি? ওখানে কেন? গেলেই দেখতে পাবে। কবরখানার ভেতরটা দেখে বোঝা যায় যে মানুষের আনাগোনা আছে। লামিয়া আর কোনো প্রশ্ন না করে তান্ত্রিকের পিছু পিছু কবরখানার মধ্যে নেমে পড়ল। চারপাশে উঁচু উঁচু গাছপালা ঘিরে থাকায় এই দিনের আলোতেই কেমন যেন একটু ছায়া ছায়া অন্ধকার। এই অন্ধকার ভাবের মধ্যেই মনে হলো দূরের একটা কবরকে ঘিরে যেন কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। সেদিকে তর্জনী তুলে নির্দেশ করে তান্ত্রিক বললেন, তোর ছেলে ওখানেই আছে। গলার কাছটা বাষ্পরুদ্ধ হয়ে আছে লামিয়ার। তান্ত্রিকের কাছে প্রশ্ন করার শক্তিও সে হারিয়েছে। এত দূর এসে নিজের সন্তানকে কবর দেওয়া অবস্থায় দেখতে হবে। তাহলে যে বাপটু তাকে মা বলে ডেকেছিল, সে কি তবে স্বপ্নের মধ্যে? মৃত বাপটুই কি তার স্বপ্নে এসে দেখা দিয়েছিল? লামিয়া মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলল, বাপটুকে যারা অপহরণ করেছে, অপহরণ করে কবর দিয়েছে, তাদের কাউকেই সে বাঁচতে দেবে না। নিজে মরে গেলেও সবগুলোকে খতম করে দেবে। নিজের সব দাঁতে দাঁত ঘষে একটা হিস হিসে শব্দ করল লামিয়া। মায়ের মন মৃত হোক, বাচ্চাটাকে অন্তত একবার হলেও দেখতে হবে, কোলে নিতে হবে। জন্মের পর বাপটুকে সে সবসময় কাছে পিঠে রাখলেও তখন তার চেতনা এতটাই আচ্ছন্ন হয়ে থাকত যে এক ধরনের মায়ের ভালোবাসা বাপটুকে বিলিয়ে দিলেও বাপটুর ভালোবাসা সেভাবে সে উপভোগ করতে পারেনি। এখন তার চেতনা জুড়ে বাপটুর চিন্তা। লামিয়া তান্ত্রিকের পিছু নিয়ে কবরখানার মধ্যের একেবারে শেষ মাথায়, যেখানে কয়েকজন মানুষের অবয়বের জটলা দেখা যাচ্ছে, একটা কবর ঘিরে সেদিকে এগোতে লাগল। মনের মধ্যে হাজারো প্রশ্ন উকিঝুঁকি মারলেও সে মুখে কোনো রা কাটল না। শুধু কবরের দিকে যতই এগোতে লাগলো, বুকের মধ্যের ঢিপ ঢিপটা প্রচণ্ড বেগে বাড়তে লাগলো। তান্ত্রিককে আসতে দেখে কবরখানা ঘিরে দাঁড়ানো অদ্ভুত মানুষগুলো একটু সরে কবরের এক পাশটা ফাঁকা করে দিল। ওরা একবার তান্ত্রিকের দিকে, একবার কবরের ভেতর উঁকি দিয়ে যেন কিছু একটা বলাবলি করতে লাগলো। লামিয়া আর নিতে পারছিল না। দৌড়ে তান্ত্রিকের আগে যেতে গেলে তান্ত্রিক পেছন থেকে তার হাত ধরে হ্যাঁচকা টানে থামিয়ে দিল। তাতে লামিয়ার ভয় আরো বেড়ে গেল। তাহলে কি তান্ত্রিক তার মৃত সন্তানকে দেখতে দিতে চায় না? লামিয়া এক ঝটকায় তান্ত্রিকের হাত ছাড়িয়ে নিয়ে ছুটে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল একটা পুরনো কবরের উপর। কবরটা পুরনো হলেও ভাবসাব দেখে মনে হচ্ছে সংস্কার করা হয়েছে, অথবা নিয়মিত এই কবরের কাছে যাতায়াত আছে, যে কারণে কবরের চারপাশটা এবং ভেতরটাও বেশ পরিচ্ছন্ন। কোনো ঘাস লতা পাতা কিচ্ছু গজানো নেই। লামিয়া কবরের মধ্যে উঁকি দিয়ে সাদা কাফনে মোড়া একটা লাশ দেখতে পেল। কিন্তু এই লাশটা বড় মানুষের লাশ। বাবটু হলে ছোট্ট কাফনে মোড়া থাকত। তখনই লাশের পাশে সে বাবটুকে দেখতে পেল, এবং আর একজন সাদা শাড়ি পরা মহিলা বাবটুকে কোলে নিয়ে বসিয়ে কিছু একটা খাওয়াচ্ছে। বাবটুকে দেখে লামিয়ার আর তর্সই ছিল না। কবর বেয়ে নামায় অভ্যস্ত সে। তাছাড়া এই কবরটা মানুষ নামার খুব উপযোগী করে তৈরি করা। দেখে মনে হয় যেন কবর নয়, ভূগর্ভস্থ খাবার ঘর। লামিয়া কবরের মধ্যে নেমে
কবরের ওই ছোট্ট জায়গাটুকুতে লাশের উপর বসে থাকা মাঝবয়সী মহিলার কাছ থেকে এক প্রকার ছিনিয়েই বাবটুকে নিয়ে নিল। বাবটু লামিয়ার কোলে বসে লামিয়ার দিকে ছোট ছোট চোখে পিটপিট করে তাকিয়ে মুখ নাড়াচ্ছিল। লামিয়া বাবটুকে কোলে নিয়ে গালে, মাথায়, মুখে চুমো দিতে দিতে তীক্ষ্ণ স্বরে সামনে বসা মহিলাকে জিজ্ঞেস করল, কি খাচ্ছে? মহিলাটি কোনো কিছু একটা কোত করে গিলে ফেলে ঘড়ঘড়ে গলায় জবাব দিল, লাশের মাংস। আগে রক্ত খেত, এখন শক্ত খাবার মানে মানুষের লাশের মাংস খাওয়া শেখানো হচ্ছে। লামিয়া জোর করে বাবটুর মুখের ভেতর আঙুল ঢুকিয়ে ছোট ছোট 4 দাঁতের ভেতর ছোট্ট একটা পচা মাংসের টুকরো বের করে ফেলে দিল। তারপর নজর গেল কবরে থাকা লাশের উপর। লাশের পেটের কাছ থেকে মাংস খুবলে নেওয়া হয়েছে কিছুটা। লামিয়া এতদিন নিজে কবর খুঁড়ে লাশ বের করে তার মাংস খেলেও, এমনকি সাথে করে পুঁটুলিতে করে মাংস নিয়ে এলেও বাবটুকে কোলে নেওয়ার পর থেকে তার কাছে পুরো ব্যাপারটাই অস্বাভাবিক মনে হলো। সে কবর থেকে বেরিয়ে আসার জন্য ব্যস্ত হয়ে পড়ল। লামিয়া আর অন্য ঘাউলদের নিয়ে তান্ত্রিক কবরখানা ছেড়ে ভেতরের ঘরে সভাকক্ষের মতো জায়গাটাতে এলো। লামিয়াকে সভার মধ্যমণি করে তান্ত্রিক বললেন, আমাদের পরিবারের নতুন সদস্যকে স্বাগতম। সবাই মাথা ঝুঁকিয়ে লামিয়াকে স্বাগত জানালো। লামিয়া বাবটুকে কোলের মধ্যে জাপটে ধরে বসে আছে। বাবটু বিড়বিড় করে মা জাতীয় কিছু একটা বলছে। সেই মা কি তাকেই বলছে নাকি যে মহিলা তাকে বড় করে তুলেছে তাকে বলছে, লামিয়া বুঝতে পারল না। ওই মহিলাও উপস্থিত আছেন এখানে, কিন্তু তার চেহারা ভাবলেশহীন। এমনকি লামিয়া ভুল করে প্রথমে রুমে যে শায়িত লোকটিকে দেখেছিল সেই বয়স্ক লোকটিকেও হাজির করে শুইয়ে দেওয়া হয়েছে। তান্ত্রিক বললেন, ঘাউলদের জগতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ থেকে লামিয়া আমাদের সাথেই থাকবে। তবে যেভাবে লামিয়ার বাচ্চাকে আমরা প্রতিপালন করছিলাম সেইভাবেই সব করব। শুধু বাচ্চাটা এখন থেকে মায়ের আদরেই বড় হবে। আর আজ থেকে লামিয়া আমাদের সাথে রাতে কবর খুঁড়ে মৃত মানুষের লাশ সংগ্রহে আমাদেরই একজন হয়ে কাজ করবে। আমরা যা যা করি তাই করবে। ও আমাদের মাঝে থাকবে একজন ঘাউল হয়ে, কারণ লামিয়া একজন ঘাউল। লামিয়া চমকালো না। জিন সাধকের কাছ থেকেই জেনেছিল যে ওর মধ্যে একটা ঘুল জিন বসবাস করে। সেটাকে এরা সবাই ঘাউল ভেবে ভুল করছে, কিন্তু এখনই এদের ভুল ভাঙানোর কোনো ইচ্ছে নেই। লামিয়া বাবটুকে কোলে নিয়ে ঘাউলের সব শর্ত মেনে ওদের সাথে ঘাউল হয়েই থাকতে রাজি হয়ে গেল। এমনকি নিজে ঘাউল প্রমাণ করার জন্য সভা শেষে কবর থেকে তুলে আনা লাশের মাংস ভোজনে সেও অংশ নিল। তান্ত্রিক জানালো তন্ত্র সাধনার জন্য তাকে ঘাটে অঘাটে অনেক জায়গায় ঘুরতে হয়েছিল, আর এরকম এক চক্রের মধ্যে পড়ে সে প্রথম ঘাউলের দেখা পায়। তার সাথে থেকে সে কবর খুঁড়ে মৃত মানুষের রক্ত মাংস খেতে শুরু করে। তারপর সেও একজন ঘাউল বনে যায়। নিজে তন্ত্রমন্ত্র সাধনার সময়ে সে ঘাউল বানানোর বুদ্ধিটা পেয়ে যায়, আর তার সবচেয়ে সহজ শিকার হয় বন্ধা মায়েরা। তন্ত্রমন্ত্র সাধনায় তাদের যে দাওয়াই দেওয়া হয় তাতে সে কবর খোঁড়া মৃত মানুষের মাংস মিশিয়ে দিতে থাকে। সেই মহিলারা তখন মাংসের নেশায় পাগল হয়ে যায়। তাদের মধ্যে ঘাউল ঢুকে যায়। তাদের জন্ম দেওয়া সন্তানেরাও ঘাউল হয়েই জন্মায়।
তান্ত্রিক সেই মায়েদের পেট থেকে জন্ম নেওয়া সন্তানদের উপর নজর রাখে এবং সুযোগ বুঝে চুরি করে এনে ঘাউল হিসেবেই এখানে বড় করে তুলতে থাকে। তোর বাপটু যার কাছে বড় হচ্ছিল ও একজন ঘাউল মা। ওর সন্তান এখন ঘাউল হিসেবে অন্য আর এক জায়গায় আছে। তবে শোন, কবর খুঁড়ে মানুষের রক্ত খাওয়া ঘাউল শুনতে যত খারাপ, ঘাউলরা কিন্তু অত খারাপ নয়। আমাদের কারবার মৃত মানুষ নিয়ে, কিন্তু দুনিয়ার বুকে মানুষরূপী অনেক ঘাউলি ঘুরে বেড়ায়, যাদের আমরা তান্ত্রিকরাও চিনে উঠতে পারি না। তারা দুনিয়ার বুকে সামান্য কারণে মানুষ খুন করে, অপরাধ করে, খুন ধর্ষণ রাহাজানি করে অশান্তির সৃষ্টি করে। সেই সব ঘাউলরা আমাদের চেয়েও ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। লামিয়া নিজেও এরকম মানুষরূপী ঘাউলের দেখা পেয়েছে। মেন্টাল ক্লিনিকে চিকিৎসার নামে পিটিয়ে রোগীকে হত্যা করা, তাকে নির্জন রাস্তায় পেয়ে লরি চালকের ধর্ষণের চেষ্টা করা, খুন করে বেনামে ঘুষ দিয়ে লাশ কবর দেওয়া। তান্ত্রিকের সব কথা লামিয়া মেনে চললেও ঘাউলের সঙ্গে মিশে ঘাউলদের সব কর্মকাণ্ড করে গেলেও তার মন যেন অন্য কিছু চায়। একজন খারাপ পিতামাতাও চায় তার সন্তান ভালো মানুষ হয়ে গড়ে উঠুক, তেমনি লামিয়া চায় না এদের সাথে থেকে তার বাপটু ঘাউল হয়েই বড় হোক। সে চায় একজন সাধারণ মানুষের মতো মানুষ হোক। এক রাতে সুযোগ বুঝে লামিয়া বাপটুকে বুকে জড়িয়ে ধরে ঘাউলদের আস্তানা থেকে পালিয়ে গেল। আপনারা শুনলেন প্রিন্স আশরাফের কাহিনী ঘাউল 2। মূল গল্পের নাম ছিল সেই সব ঘাউলেরা। গল্পের এই ঘাউলদের চেয়েও আমাদের সমাজে বসবাসকারী ঘাউলরা অনেক বেশি ক্ষতিকর, যাদের কারবার দিনের আলোতে জীবিত মানুষদের নিয়ে। আজকের গল্প পাঠে তমাল, গল্পের সূত্রধার আমি সায়ন, অন্যান্য চরিত্রে নবনীতা, তমাল মুখার্জি, শ্রীরূপ, সায়ন, রিতম, সাবর্ণ ও শেফালি, শব্দগ্রহণ রাজদীপ, আবহ ও স্পেশাল এফেক্টে আরজু, পোস্টার ডিজাইনে নিরুপম। আমরা খুব তাড়াতাড়ি আবার হাজির হব নতুন একটি গল্প নিয়ে। ততদিন বি ইকো ফ্রেন্ডলি, লিসেন টু ইকো ফ্রেন্ডলি।